এভরিওয়ান গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আজ তো সকলেরই ভোট আরে রয়েছে, তো সেই কারণে ওইদিকে দিদিভাই সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় ওই মিনিমাম 8টা মতো বাজবে। এই মুহূর্তে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। রাত্রেবেলাতেও ভাত করা হয়েছিল, তো সেই কারণে মা কালকে আর হাঁড়িটা পরিষ্কার করতে পারেনি। এই মুহূর্তে মা হাঁড়িটা পরিষ্কার করতে নিয়ে গেল। ওইদিকে দিদিভাই ততক্ষণকে পোস্তটা চাপিয়েছি, বললো আগে তরকারিগুলো করে নিই, তারপরে না হয় শেষকালে ভাতটা করব। দিন না হয় হাঁড়ি পরিষ্কার করে নিয়ে আসার পরেই রান্না করা হয়। তবে আজকে যেহেতু ভোটটা রয়েছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি লাগছে। রান্নাটা সেরে তাহলে ভোটটা দিতে যেতে পাবো। তো দিদিভাই ওইদিকে তরকারিটা চাপিয়েছি, ততক্ষণকে আমি ভাবলাম এইদিকে না হয় সব কিছু পেস্ট করে দিই। আজকে আপাতত তরকারির মধ্যে ঠিক করা হয়েছে আলু পোস্ত, শাক লাবড়ি আর মুসুরির ডাল। তো প্রথম আমাদেরকে অনেকেই বলতো যে এই মিক্সিতে নাকি পোস্তটা বেশ ভালো মতো পেস্ট হয় না, তবে এখন করে করে এতটাই সুবিধা হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে ওই বাটনার থেকে এই মিক্সিতেই বেশি ভালো বাটা যায়। তো যাই হোক, ওইদিকে তো পোস্তটা বাটা হয়ে গিয়েছে। এরপরে এইদিকে আলু চালটা পেস্ট করে নেব। ওই যে শাক লাবড়ি হবে, শাক লাবড়ির জন্য আলু চালটা পেস্ট করব। তবে আজকে একটু অন্য পদ্ধতিতে করব। এর আগের দিনে তো একদম জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, তবে হালকা গুঁড়ি গুঁড়ি টাইপের থেকে গিয়েছিল। আজকে দিদি বলল যে বুনু, প্রথমে শুকনোগুলো ভালো করে পেস্ট করে নে, গুঁড়িয়ে নে, তারপরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিবি। তো আজকে সেটাই করব ভাবছি, প্রথমে শুকনো চালগুলো একবার গুঁড়িয়ে নিই, তারপরে না হয় জল দিয়ে দেবো। এই যে 2 থেকে 3বার মতন ঘুরলাম, তারপরেও কিন্তু একদম সে মিহি যে পেস্টটা হয় ওইটা কিন্তু হয়নি, অল্প দানা দানা রয়েই গিয়েছে। তো অল্প পরিমাণে জলটা দিয়ে দেখি কেমন পেস্টটা করা যায়। আলু চালটি যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে ভালো মতো পেস্ট হয়, খুব একটা কিন্তু ভালো মতো পেস্ট হয়নি। এর আগের দিনের মতনই ওই তলাতে হালকা গুঁড়ি গুঁড়ি মতো রয়ে গিয়েছে। তবে এর আগের দিনের থেকে একটুকু ভালো মতো হয়েছে, যেহেতু প্রথমেই গুঁড়িয়ে নিয়েছিলাম আলু চালটা, তারপরে জল দিয়ে পেস্ট করলাম। যাই হোক, এই আলু চাল বাটাটা দিদিভাইকে দিয়ে আসি। এইদিকে শাকগুলো ঠাকুমা বনিয়ে দিয়েছে, দিদিভাই ওইদিকে পোস্তটা চাপাচ্ছিল, এইদিকে শাকগুলো ধুয়ে নিই, তাহলে পোস্তটা হলে শাকটাও চাপিয়ে দিতে পাবো। ওইদিকে প্রেশার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছে। আজকে রান্না তো মানে মিনিমাম 9টা থেকে 9:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে হয়তো। তো যাই হোক, শাকটা ভালো করে ধুয়ে নিই। আর এই পুনকো শাকের লাবড়িটা আমাদের ঘরের প্রত্যেকটা মানুষই খেতে ভীষণই পছন্দ করে, বিশেষ করে তো সোনা মায়ের বাবা প্রচণ্ড পরিমাণে এই শাক লাবড়িটা খেতে পছন্দ করে। আর এই যে কোনো শাক যদি বালতিতে জল দিয়ে একটু ভালো করে না ধোয়া হয়, তাহলে যে তলাতে বালিগুলো থাকে ওগুলো কিন্তু রয়ে যায়। তো যখন শাকটি খাওয়া হয় তখন এই বালিগুলি বেশ মুখে লাগে। ওইদিকে রান্না সারলে রয়েছে, তো সেই কারণে আমি ভাবলাম এই একটা বাড়তি কাজ রয়েছে, এই বাড়তি কাজটা না হয় তাড়াতাড়ি সেরে ফেলি। বাড়তি কাজ বলতে সোনামায়ের পাপা আর সোনামা এই রুমের মধ্যে বসে খাচ্ছিল। সোনামা খেলছিল আর সোনামায়ের পাপা বসে বসে খাচ্ছিল। আর এখন এই গরমের কারণে জলমুড়ি খাচ্ছে সোনামায়ের পাপা এক সকাল। তো ওই জলমুড়িটা খেতে খেতে সোনামা কোনো কারণে হয়তো ফেলিয়ে দিয়েছে। এই যে কীটাই অবস্থা করেছে দেখুন, এইদিকে জলমুড়ি ফেলিয়েছে আর ওইদিকে 1 বোতল জল পুরোটাই ফেলিয়ে দিয়েছে ছোট বোতলের। তো আজকে আমাকে সোনামায়ের পাপা ডেকে বলল যে তোমার কাজ কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো বললাম কী করেছে, বললো দেখো কী করেছে। ভাবলাম হয়তো অল্প পরিমাণে জল ফেলিয়েছে, তবে রুমের মধ্যে এসে দেখলাম যে না, অনেকটাখানি জল ফেলিয়েছে। অল্প পরিমাণে হলে হয়তো রেখে দিতাম, যেহেতু সোনামায়ের ঠান্ডা এমনিতেই লেগেছে, আবার যদি ভিজে কাঁথাতে শয় তাহলে আরোই ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে একবার রোদে দিয়ে চলে আসছি। বেড কাভারটা যেহেতু এই 2 দিন হলো পেতেছি, তো সেই কারণে আর কাচাকুচি করলাম না। কাঁথা আর বেড কাভার দুটোই একেবারে রোদে দিয়ে চলে আসবো। আজকে সকাল থেকেই কাচাকুচির পরিমাণটা অনেকটাই কম ছিল। ওই সোনামায়ের 2টো থেকে 3টে মতো জামা কাপড় ছিল, আর আমার ওই বাসি জামা কাপড়গুলি। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেই দিনে আমার একটু কাচাকুচি কম থাকে সেই দিনে আমার যাই হোক কিছু একটা কাজ বাড়বেই, বা অন্য এক্সট্রা কাচাকুচি তারপরে চলে আসবেই। এক সকালে যে কেচে রেখে দেবো তা কিন্তু নয়, প্রতিদিনই কিন্তু আমাকে কাচাকুচি করতে হয় 1টা 2টো করে সোনামায়ের জন্য। তবে এই যে বড় বড় কাজগুলো, এগুলো কিন্তু আমার ঠিক হয়ে যায় যেদিনে কাচাকুচি একটু কম থাকে। থেকে রোদটা ওই সাইডেই বেশ ভালো মতো এসে থাকে, তো সেই কারণে ওই সাইডেই বিছনাটা ভালো করে রোদ দিয়ে দিলাম। আর এইদিকে কালকে রাত্রে বাবা ছাদেতে শুতে এসেছিলো, গরমের কারণে আর নিচে শুতে পারেনি। তো সেই কারণে হয়তো খাটটা নিয়ে এসেছিলো, হয়তো খেয়াল নেই আর নিয়ে যাওয়ার জন্য। ঠাকুমা স্নান করে এই খাটটিতেই শুয়ে থাকে নিচে, তো সেই কারণে আমি একেবারে নিচেতে নামিয়ে নিয়ে চলে এলাম। মুহূর্তে শাক লাবড়ি, আলু পোস্ত, ডাল সব কিছুই হয়ে গিয়েছে। এরপরে শুধু ভাতটা উপর করতে রয়েছে। আর এইদিকে আলু বাটনা ভাজাটা আবার এক্সট্রা দেয়া হলো।
প্রথমে কিন্তু আলু বাটনা ভাজা দেওয়া হয়নি, তবে ঠাকুমার আবার খেতে ইচ্ছা করেছে। ঠাকুমা বলছে আমাকে দুটো আলু বাটনা ভাজা করে দে। ঠাকুমা অল্প করেই বানিয়েছিল, তবে আমি আবার বললাম যে একটু বেশি করেই দাও, যেন সকলেরই হয়ে যায়। আজকে আমার মা ঠাকুমা আমাদের বাড়িতে এসেই খাবে বলেছে। মা ঠাকুমা তো এতদিন থাকেনি, আপনারা তো খেয়াল করেইছিলেন। তো মা ঠাকুমা আবার আজকে আসবে ভোটের দিনে। পিসি বাড়িতে ঠাকুমা ছিল আর দিদির বাড়িতে মা ছিল। দিদিরও শরীরটা খারাপ ছিল, সেই কারণে দিদির কাছকে গিয়েছিল। তো মা অনেকটাই বেলা করে আসবে, তো সেই কারণে মাকে মানাই করে দিয়েছিলাম যে মা রান্না করতে হবে না, আমাদের বাড়িতে এসে না হয় খেয়ে নেবে। তো যাই হোক, এইদিকে আমার ভাতটা উপর করে এক থালা মতো ভাত ঢেলে রেখে দিলাম। তাহলে ভাত যদি আজারে না রাখি, তাহলে আমাদের যেহেতু 2 সের চালের ভাত, তো এক জায়গায় থাকলে না একদম তলার ভাতগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে এক থালা ভাত যদি আজারে রাখি, তাহলে সব ভাতগুলি ফটফটে থাকে। এদিকে আলু বাটনা ভাজার জলটাও দেখলাম যে না, এখনও বেশ অনেকটা খানি রয়েছে, ততক্ষণকে এক্সট্রা কাজটা না হয় সেরে নিই। যাই হোক, ওইদিকে দিদিভাই আলু বাটনা ভাজাটাও করে নিয়েছিল আর উনুন সালটা নাতাও দিয়ে দিয়েছিল। ততক্ষণকে আমি সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে এখন ঘড়ির কাঁটা ওই 10:30 মতো বাজছে। এই মুহূর্তে আমরা বেরিয়েছি ভোট দিতে যাওয়ার জন্য। সোনামাকে নিয়ে যাচ্ছি বিশেষ করে, কারণ ও কারোর কাছেই থাকবে না। যদিও রেখে দিয়ে যেতাম, তবে এখন কেমন ভিড় রয়েছে না রয়েছে সেটা তো জানি না। যদি বেশি ভিড় থাকে তখন কান্নাকাটি করবে, তো সেই কারণেই বিশেষ করে নিয়ে চলে যাচ্ছি। আর যদিও শাশুড়ি মায়ের কাছে কিছুক্ষণ রেখে দিয়ে যেতাম, শাশুড়ি মাও আমাদের সাথে যাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু বয়স্ক ঠাকুমা রয়েছে, তো সেই কারণে ওই নেতারাই হয়তো এইদিকে টোটোটা পাঠিয়েছে ঠাকুমার জন্য। এই টোটোটাতে চেপেই আমরা সকলে চলে যাব, আমি, মা, ঠাকুমা, সোনামায়ের পাপা আর সোনামা। সোনামায়ের পাপা কিন্তু এখন ভোট দেবে না, ও সোনামাকে ধরার জন্য বিশেষ করে যাচ্ছে। যেহেতু আমি ভিতরে ঢুকে থাকবো, তো তখন সোনামাকেও ধরবে, তো সেই কারণে বিশেষ করে যাবে। আর সোনামায়ের এদিকে কতটাই না আনন্দ, ও ভাবছে হয়তো টোটোয় করে কোথায় না যাব। ও তো জানে না যে আমরা ভোট দিতে যাব, এই ঠায় যাব আর এক্ষুনি চলে আসব। ও কিন্তু বেশ এনজয় করছিল। পঞ্চায়েত ভোটগুলি হয়ে থাকে, ওগুলো জীবনে একবারই দিয়েছিলাম, তখন আমি প্রেগনেন্সিতে ছিলাম। তখনও গিয়েছিলাম আর তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। আর এই যে এখন আবার যাচ্ছি, মানে এটা আমার প্রথম ভোটই বলতে পারেন। আজকে এতটা পরিমাণে গরম করছে কি আর বলবো, সোনামায়ের জন্য বেশি টেনশন লাগছে। যদি অনেকটা পরিমাণে লাইন হয়, তাহলে ওর তো প্রচণ্ড পরিমাণে গরম করবে। তো সোনামায়ের কথা ভেবে বিশেষ করে আমার টেনশন লাগছে। এই গ্রামের দুটো দিকে রাস্তা রয়েছে, এই যে একটা দিকে রাস্তা আর ওই সাইডের রাস্তাটাতেই সবাই বেশিরভাগ যাতায়াত করে। এই সাইডটাতেও অনেকেই করে থাকে, তবে আমরা কিন্তু বেশিরভাগ ওই সাইডের রাস্তাটাতেই যেয়ে থাকি। আর আমার মামা বাড়িটা কিন্তু ওই সাইডের রাস্তাটাতেই বেশি যাওয়াটা সুবিধা হয়। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় ওই 11টা মতো বাজছে। এই মুহূর্তে আমরা বাড়ি চলে এসেছি। যেটা ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু হয়নি। আর এই যে আমার ভোট দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা হয়তো চিহ্নটা দেখে বুঝতেই পারছেন। আপনাদের কাঁধে কাঁধে ভোট দেওয়া হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর মিনিমাম ওই 3 থেকে 4 জনকার পরেই আমি ভোট দিতে পেয়ে গিয়েছিলাম। সোনামাকে নিয়ে যে টেনশনটা করছিলাম ওইটা আর হয়নি। ঘড়ির কাঁটায় ওই বেলা 1টা মতো বাজে। এই মুহূর্তে আমি ভাত খেতে বসলাম। এই মুহূর্তে সোনামাকে ভাত খাওয়ানো হয়ে গিয়েছে, তো ওকে ভাত খাওয়ানোর পরে আমি প্রত্যেকটা দিন ভাত খেতে বসি। তরকারি তো আপনারা সব কিছুই জানেন যে কী কী হবে না হবে, তবুও একবার বলে দিচ্ছি। সবজির মধ্যে আজকে হয়েছে শাক লাবড়ি, আলু পোস্ত, আলু বাটনা ভাজা, মুসুরির ডাল, আর ওই যে সেদিনকে মেজদির ঘরের আমগুলো টক করা হলো, ওই আমের টকটা। গ্রীষ্মকালে ভাতের সাথে যদি যে কোনো একটা টক জাতীয় জিনিস দেওয়া হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো এই মুসুরি ডালের সাথে এই আমের টকের কম্বিনেশনটা দারুণ লাগে। আমি তো বেশিরভাগ ওই মুসুরির ডাল আর আমের টক দিয়েই ভাতগুলো খেয়ে থাকি। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 3:10-15 মতো বাজে। বিকাল বলবো না দুপুর বলবো আমি খুঁজে পাচ্ছি না, কারণ এখনও পর্যন্ত বাইরে যা পরিমাণে রোদ রয়েছে, সকলেই হয়তো দুপুরই ভাববে। মিনিমাম ওই 3টে মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়েছিল। তো ভাবলাম ও যখন উঠে পড়েছে, ও তো রুমের মধ্যে থাকবেই না, তাহলে না হয় বিকেলে ঝাটপাটগুলো আর সব কিছু দিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু আমার আটা মাখা হয়ে গিয়েছে, এরপর আমি ঝাটপাটটা দিচ্ছি। আর সোনামা এখন প্রত্যেকটা দিন এইরকম 3টের টাইমে উঠে পড়ছে, কারণ ও গরমে মোটেও ঘুমাতে পারছে না। যাদের দোতলা রয়েছে বা যাদের রুমের মধ্যে এসি রয়েছে, তাদের বাচ্চারাই হয়তো একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আমাদের যেহেতু এমনিতেই একতলা, আবার যেহেতু ওই উপরে সিলিং ফ্যানের বাতাসটা আর বাতাস মনে হচ্ছে না দুপুরবেলায়, বাতাসটা মনে হচ্ছে একদম পুরো আগুনের ফুলকিগুলো গায়ে লাগছে। প্রত্যেক দিন দুপুরে প্রচণ্ড পরিমাণে গরম করে রুমটার মধ্যে, তবে আজকে একটু বেশি পরিমাণে গরম করছিল, কারণ সোনামাকে যে জামাটা পরিয়ে শুয়েছিলাম, ওই জামাটা উঠে দেখছি একদম ভিজে সপাট হয়ে গিয়েছে। তো ওই জামাটা আবার সঙ্গে সঙ্গেই চেঞ্জ করলাম। আর সোনামা যদি একবার উঠে পড়ে, ও তো মোটেও রুমের মধ্যে থাকবে না, বাইরের যে কাজ করবে তার সাথে সাথে ঘুরবে। এই যে আমি ঝাটপাট দিচ্ছি, আমার পেছু পেছু টিক কিন্তু ঘুরছে।
এদিকে আমার রুমটার থেকে একদম দালান পিঁড়িটা এই সাইডে পুরোটাই ঝাড় দিয়ে বার করে নিলাম, আর এইদিকে রান্নার শালটাও পুরোটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর থেকে একদম পিঁড়েটা পুরোটাই ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি। আর এই সাইডে রান্না করার পরে অনেকই ধুলো জমে যায়, তো সেই কারণে ওই ত্রিপলটা একটু ভালো করে তুলে তুলে ঝেঁটাতে হয়, তাহলে ধুলোগুলি বেশ ভালো মতো পরিষ্কার করা যায়। তো যাই হোক, ওই দিকটা তো পুরো পাতি ঝাঁটাতে ঝাঁটিয়ে নিলাম, আর এই দিকটা নারকেল ঝাঁটাতে হবে, কারণ যা পরিমাণে ধুলো রয়েছে ওই পাতি ঝাঁটাতে গেলে আমার অনেকটাই কষ্ট হবে, অনেকটা টাইমও লেগে যাবে। আর এই নারকেল ঝাঁটিয়ে নিলে খুব একটা বেশি টাইমও লাগবে না। আর এই সাইডে মোটরসাইকেলগুলো থাকলে একটু ঝেঁটাতে বেশ একটু অসুবিধাই হয়ে যায়, তো সেই কারণে মোটরসাইকেলগুলি না থাকলে বেশ সুবিধা হয়। ভেবেছিলাম একদম রাস্তা পর্যন্ত ঝেঁটিয়ে নিয়ে চলে যাব, তবে মা বললো যে না খেপি আর ঝেঁটোস না, আজকে ভাবছি গোবর দেবো, কারণে আর এক্সট্রা করে ওই রাস্তার ধার দিকে নিয়ে গেলাম না। এই সাইডে এক জায়গাতেই ধুলোগুলো ভালো করে জড়ো করে দিলাম। তো যাই হোক, এইদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তল থেকে ওই 10 থেকে 15 মিনিট সরেছি, মানে শুধু ওই ঝাড়পাটটা দিতে গিয়েছিলাম। মানে ঘাম একদম টসিয়ে পড়ছে। আমাদের যদি এই গরমে এত কষ্ট হয়, তাহলে বাচ্চাগুলোর কতটা কষ্ট ভাবুন। আর সোনামা তো 3টে থেকে যে উঠবে, আমি যদি কিছু করি সে আমার বেশি ঘুরবে। আমি যদি রুমের মধ্যেও থাকি তাও বাইরে যাবে, মানে ও বাইরে বেরোবে। ও যদি ঘুম থেকে ওঠে ও আর রুমের মধ্যে থাকবে না। তাতে আমি কিছু করি বা না করি, আমি যদি ওকে নিয়ে বসেও থাকি তাও আমার কাছে থাকবে না, ও বাইরেই ঘুরবে। সোনামা বলে নয়, হয়তো প্রত্যেকটা বাচ্চাই এই রকম। আর আমার যে একা কষ্ট হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকটা মানুষেরই এই গরমে কষ্ট হচ্ছে। কিন্তু মানে এতটা পরিমাণে ঘাম দিচ্ছে আর এত গরম করছে, একদম সে যাকে হলে অসহ্য। মানে ফ্যানের তল থেকে 2 মিনিট সরালেই ঘাম একদম অঝরে ঝরছে। মানে কি যে গরম। একটু যদি জল হয় তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, তবে জল হয়নি বেশ কদিন, তো সেই কারণে ওয়েদারটা একটুকু সে গুমুট ভাব রয়েছে। তো যাই হোক, ঝাঁটপাট তো দেওয়া হয়ে গিয়েছে। এদিকে সোনামায়ের খাবারও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ওকে মেজো কাকু নিয়ে গেছে, বললো কাকুর কাছ থেকে নিয়ে আসি, দিয়ে খাবার খাইয়ে রেডি করে তাহলে উঠে পড়ে যে কাজগুলো করা হয় ওগুলো মোটামুটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এরপরে বাড়তি যে কাজগুলি রয়েছে, এরপরে রুটি করা, ছানা কাটানো, ওগুলো আমি আর দিদিভাই একটু করে নেবো। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।